নমস্কার, সত্যজিৎ রায়ের বাড়ি থেকে বলছি। কাল সকালেই আপনি অবশ্যই সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করবেন। এই একটা ফোনই ছিল যথেষ্ট বিশ্বজিতের কাছে। কিন্তু এই একটা ফোনের পরে সেই সময়ের টলিউডের এবং বলিউডের বিখ্যাত নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গিয়েছিল। এই ফোনটা পেয়েই সত্যজিৎ রায়ের বাড়িতে যাওয়ার পরে কী এমন ঘটেছিল, যা শুনে যা দেখে চরম অপমানিত হয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই দিনটার কথা, যেই দিনটায় একেবারে অপ্রত্যাশিতভাবে টেলিফোন পেয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের বাড়িতে হাজির হলেন এবং তারপর যে ঘটনাটা ঘটল তাতে তিনি একেবারে মাটিতে মিশে গিয়েছিলেন। চলো তাহলে শেয়ার করি। এই আশ্চর্যজনক ঘটনাটা ঘটেছিল তখন, যখন আজকের প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় টলিউডে একেবারে প্রায় নবাগত। অনেকেই মনে করতেন বিশ্বজিৎ অভিনয় জগতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অফারের বন্যায় একেবারে ভেসে গিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা মোটেই নয়। অনেক তেল পোড়াবার পর এই অত্যন্ত রূপবান, প্রতিভাবান এবং সত্যিকারের ভদ্রলোকটি সাফল্যের সিঁড়িতে উঠতে সক্ষম হয়েছিলেন। অক্লান্ত পরিশ্রম এবং সততার জোরেই সাফল্য অর্জন করেছিলেন আমাদের আজকের টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আর এই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সত্যি কথা বলতে কি উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায় এবং এরই সঙ্গে আরেকজন মানুষের নাম চলে আসে। আদ্যন্ত ভদ্রলোক হিসাবে তিনি হলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কারণ তার আচরণ ছিল অত্যন্ত ভদ্র। একটা সৌভাগ্য লাভ তার জীবনে অবশ্যই ঘটেছিল, আর সেটা হলো তৎকালীন অত্যন্ত জনপ্রিয় সিনেমার পত্রিকা, এখন যেমন আনন্দলোক ঠিক তেমনি পুরো টলিউডকে একেবারে হাতের মুঠোয় রেখেছিল উল্টোরথ পত্রিকা, এবং এই উল্টোরথ পত্রিকার কর্তৃপক্ষের সুনজরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে যা হয়, উল্টোরথ পত্রিকার দাপট তখন ছিল একেবারে টালিগঞ্জে এবং টালিগঞ্জ ওরিয়েন্টেড পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এমনকি বম্বের লোকজনেরাও এই উল্টোরথ পত্রিকায় ছবি ছাপার জন্য বা তাদের খবর ছাপার জন্য একেবারে টুইয়ে থাকতেন। এই পত্রিকার দুজন কর্ণধার, প্রসাদ সিংহ এবং গিরীন্দ্র সিংহ, এনারা বাংলা ছবির জগতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অবশ্যই অন্যতম ছিলেন এবং সবাই তাদের পছন্দ করতেন, একই সঙ্গে শ্রদ্ধাও করতেন। আর কিভাবে যেন নবাগত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তাঁদের পছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন। আর এই স্নেহের পাত্র হয়ে ওঠার ফলে যা হবার তাই হলো, মানে কাল হলো। উল্টোরথের মতো পত্রিকায় দেদার পাবলিসিটি জুটে গিয়েছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কপালে। কারণে অকারণে এই পত্রিকাতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছবি দিনের পর দিন ছাপা হতো। পত্রিকার মূল মালিক কর্ণধার প্রসাদ সিংহ ঢালাও অর্ডার দিয়ে রেখেছিলেন যেন সুযোগ পেলেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছবি তোলা হয় এবং ছাপানো হয় সবার আগে তাঁদের পত্রিকায়। আর সেই সময়কার নামকরা এই উল্টোরথ পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার হেমেন মিত্রও তাই কর্তৃপক্ষের আদেশ একেবারে অক্ষরে অক্ষরে, মানে তার কাছে ছিল শিরোধার্য। উল্টোরথ পত্রিকার তখন একটা জনপ্রিয় বিভাগ ছিল মেল ব্যাগ, আর এই বিভাগে পাঠকদের পাঠানো চিঠিপত্রের উত্তর দেওয়া হতো। উত্তর দিতেন এই পত্রিকার মালিক প্রসাদ সিংহ। আর এমন একটা সময় ছিল যখন পাঠকদের চিঠিপত্রের এই বিভাগে প্রশ্নোত্তর পর্বে কমপক্ষে 50 বার নাম উল্লেখ হতো বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। কোনো কোনো পাঠক অতি আগ্রহ নিয়ে প্রশ্ন করে বসতেন, নবাগত নায়কদের মধ্যে কার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল বলে মনে হয় এই পত্রিকায়। প্রসাদ সিংহ একেবারে নির্দ্বিধায়, মানে ঠোঁটে তার এই উত্তরটা জোগানোই থাকতো যে তিনি সঙ্গে সঙ্গে বলে উঠতেন নিঃসন্দেহে বিশ্বজিতের। আবার কোনো কোনো পাঠক হয়তো মাঝে মাঝে তির্যক মন্তব্য পাঠাতেন, এটা লিখে যে হ্যাঁ মশাই বিশ্বজিৎ, আচ্ছা বলুন তো ঠিক কত টাকা ঘুষ খাইয়েছে আপনাদের। প্রসাদ সিংহ অত্যন্ত বুদ্ধিমান মানুষ, সত্যিকারের ব্যবসায়ী। তিনি মজা করে উত্তর দিতেন যে সে অনেক টাকা, আর আপনার যদি সেই রকম পাবলিসিটির দরকার হয় তাহলে পৈতৃক সম্পত্তি বা যা কিছু আছে সেগুলো বিক্রি করে আমার কাছে টাকাটা নিয়ে চলে আসুন, আর এই রকম পাবলিসিটি
আপনাকে দিয়ে যাব দিনের পর দিন। কিন্তু বিশ্বজিতের এই সৌভাগ্য কিছু কিছু পরশ্রীকাতর ব্যক্তির মধ্যে যে একেবারে হজম হতো না, তা বোঝা গেল একটা অত্যন্ত লজ্জাজনক ঘেন্না ধরা ঘটনার পর। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তখন রংমহল থিয়েটারের একেবারে নিয়মিত অভিনেতা। একদিন উল্টোরথ পত্রিকার বিখ্যাত সাংবাদিক রবি বসু সপরিবারে গেছেন রংমহলে বিশ্বজিৎ অভিনীত একটা থিয়েটার দেখতে। বিশ্বজিৎ জানতেন রবি বসুর এখানে আসার খবর, আর সেই দিন অভিনয়ের আগে রবিবাবুর কাছে প্রায় একেবারে ছুটে এলেন বিশ্বজিৎ। উত্তেজিত কণ্ঠে প্রচণ্ড আবেগ নিয়ে উৎসাহিত হয়ে বললেন, একটা দারুণ সুসংবাদ আছে রবিদা। রবিবাবু জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন স্বয়ং সত্যজিৎ রায় তাঁর লেক টেম্পল রোডের বাসভবনে পরের দিন সকালে বিশ্বজিৎকে ডেকে পাঠিয়েছেন। রবিবাবু একজন পোড় খাওয়া সাংবাদিক, প্রশ্ন করাই তার প্রফেশন। কথাটা শুনে তিনি বিশ্বজিৎকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোর কাছে সত্যজিৎ রায় কাউকে পাঠিয়েছিলেন? বিশ্বজিৎ বললেন, না, কোনো লোককে তো পাঠাননি, থিয়েটারে ফোন করেছিলেন। রবিবাবু আরও জানতে চান সত্যজিৎ রায় নিজে করেছিলেন? সরল মানুষ বিশ্বজিৎ জানালেন, না, বোধহয় ওনার প্রোডাকশনের কেউ হবেন। নামটা? না। উত্তেজিত বিশ্বজিৎ ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করতে ভুলেই গেছে। খুব স্বাভাবিক, কারণ আমার কাছে যদি সত্যজিৎ রায়ের বাড়ি থেকে ফোন আসতো আমিও এরকমই হয়ে যেতাম। বলে না, দশচক্রে ভগবান ভূত দেখা, সেই অবস্থা। কারণ টেলিফোনে যখন বলা হলো কাল সকালেই আপনি অবশ্যই সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করবেন, ব্যাস এটুকুই ছিল যথেষ্ট সেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। বিশ্বজিতের কথাটা শুনে খুশি হলেন রবি বসু। বললেন, দারুণ খবর, যদি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারিস তাহলে তুই ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে যাবি। কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করে কি কি কথা হলো তা যেন সরাসরি উল্টোরথ পত্রিকার অফিসে গিয়ে সববার আগে বিশ্বজিৎ যেন খুলে সমস্ত কথাটা প্রসাদ সিংহকে বলেন, সেটাও মনে করিয়ে দিতে বললেন না রবিবাবু। এদিকে প্রচণ্ড আনন্দে উত্তেজিত বিশ্বজিৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা সত্যজিৎ রায় তো কখনো আমার অভিনয় নিজে দেখেননি, তাহলে কি দেখে বা কি বুঝে উনি আমাকে ডাকলেন বা সিলেকশন করলেন? রবি বসু আশ্বস্ত করে বিশ্বজিৎকে এই কথাটা বললেন যে সামনাসামনি দেখা সাক্ষাৎ না হলেও উল্টোরথ পত্রিকায় তো নিয়মিত বিশ্বজিতের ছবি ছাপা হয়, হয়তো বিশ্বজিতের ছবি দেখে নিজের কোনো চরিত্রে কাস্ট করবার কথা চিন্তা করেছেন সত্যজিৎ রায়। কেননা সত্যজিৎ রায় অভিনেতাদের কাস্ট করবার আগে তাদের স্কেচ নিজে হাতে এঁকে নিতেন। হয়তো ওর কোনো চরিত্রের সঙ্গে বিশ্বজিতের মুখের আদল মিলে গেছে, তাই দেখা করতে বলেছেন। উত্তেজিত বিশ্বজিৎ স্বনির্বন্ধ অনুরোধ করলেন রবি বসুকে, আমাকে উইশ করো রবিদা, কালকে উনি যেন ওর ছবির জন্য আমাকে পছন্দ করে নেন। রবিবাবু পাল্টা বললেন, এইটা তো একটা লুজ কথা বলে ফেললি, তুই বললে উইশ করবো আর না বললে কি করবো না। তড়িঘড়ি করে একেবারে সঙ্গে সঙ্গে সামলে উঠে বিশ্বজিৎ বললেন, সরি রবিদা, আমি ঠিক এইভাবে কথাটা বলিনি, আসলে ফোনটা পাওয়ার পর থেকে আমি কেমন যেন ডিসব্যালেন্স হয়ে গেছি। কিন্তু ডিসব্যালেন্স হলে তো চলবে না, সত্যজিৎবাবুকে ঠান্ডা মাথায় ইন্টারভিউটা দিতে হবে তো। রবিবাবু বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে একেবারে পরম বন্ধুর মতো অভয় দিলেন। নানা দোলাচলে দুলতে দুলতে এক বুক ভরা আশা নিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরের দিন সকালে দেখা করতে গেলেন যথারীতি সত্যজিৎ রায়ের সঙ্গে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে সকালে বাড়িতে দেখে সমস্ত কিছু শুনে সত্যজিৎ রায় বিশ্বজিৎকে বললেন, আমি তো তোমাকে ডেকে পাঠাইনি ভাই, এটা কোনো দুষ্টু লোকের কাজ। তোমার আগেও আরও দু একজনকে এরকম ফলস টেলিফোন করেছে। বিশ্বজিতের তখন তিনি যে কী করবেন, একেবারে লজ্জায়, ঘেন্নায়, অপমানে তার অবস্থাটা একেবারে সেই সীতার পাতাল প্রবেশের মতো। আর বোধহয় সেটা বুঝতে পেরেই ক্ষুরোদার বুদ্ধিসম্পন্ন সত্যজিৎ রায় বললেন, যাই হোক, তুমি যখন এসেছো একদিকে বরং ভালোই হয়েছে, তোমার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেল। পরে যদি কোনো ছবিতে তোমাকে দরকার লাগে তবে আমি নিজে তোমাকে টেলিফোন করব অথবা লোক পাঠাবো। কিন্তু দেখা তো হলো, কথাও হলো, আশ্বাস দিলেন সবই, কিন্তু এই রকম একটা অপমানের মুখোমুখি হতে হবে তিনি কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি। চরম লজ্জায় আর পরম অভিমানে এক বুক আক্ষেপ নিয়ে এরপর সোজা এসে পৌঁছলেন
উল্টোরথ পত্রিকার অফিসে। রবি বসুর কথা মতো সঙ্গে সঙ্গে নয়, সন্ধ্যার সময়। এদিকে সারাটা দিন তার আসার অপেক্ষায় কাটালেন প্রসাদ সিংহ এবং রবি বসুরা। কিন্তু ক্লান্ত, বিধ্বস্ত, চরম অপমানিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যখন সন্ধ্যাবেলা তার অফিসে এসে পা রাখলেন, তখন যেন এই সুন্দর নিষ্পাপ একটা মুখের ওপরে একেবারে এক রাশ আলকাতরা যেন কেউ বলিয়ে দিয়েছে। মুখ দেখে মনে হয় এই বাকি সময়টা যেন তিনি বসে বসে শুধু কেঁদেছেন। সব কথা খুলে যখন বললেন, তখন প্রসাদ সিংহ বললেন, এটা একটা গুড সাইন, বুঝেছিস? সমস্ত খারাপ কাজের মধ্যেই কিন্তু একটা ভালো কাজের ঠিকানা লুকিয়ে থাকে। তার মানে আমাদের পাবলিসিটিতে তোর কাজ হচ্ছে। কিছু লোক তোকে বেশ হিংসে করতেও শুরু করেছে, আর এভাবেই তো গ্ল্যামার তৈরি হয়, বুঝলি? গিরিশ সিংহ সঙ্গে সঙ্গে ঠাট্টা করে এই একেবারে গুমোট পরিবেশটাকে হালকা করবার জন্য বলে উঠলেন, আরে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করলে তোর বিশ্বজিৎ নামটা সার্থক হতে পারত। তা সেটা না হলেই বা ক্ষতি কি? অন্য ভালো ডিরেক্টররা তো আছেনই, তাদের ছবিতে কাজ করলে বিশ্বজিৎ না হোক ভারতজিৎ হওয়া যেতেই পারে। এখানেই একটা কথা বলে নি বন্ধু, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আমাদের কলকাতার মানুষ, টলিউডের নায়ক, কিন্তু তার নাম ফেটেছিল টালিগঞ্জের থেকেও অনেক বেশি করে, অনেক বড় করে বলিউডে। অর্থাৎ এই ভবিষ্যৎবাণীটা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। তিনি সত্যি সত্যিই ভারতজিৎ হয়েছিলেন। এই গিরিশচন্দ্রের সেই বেদ বাক্য কিন্তু বাস্তবে ফলে গিয়েছিল। বিশ্বজিৎ সত্যি সত্যিই ভারতজিৎ হলেন। বলিউডের স্বর্ণযুগের সেরা হিরোদের মধ্যে অন্যতম প্রধান হিরো হয়ে উঠেছিলেন তিনি, যা অবশ্যই বাংলার গর্বের বিষয়। বাংলা ছবিতেও কাজ করেছিলেন দাপটের সঙ্গে, এবং তার জনপ্রিয়তা তো দুই বাংলাতেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু রবি বসু ভুলে যাননি রংমহল থিয়েটারের সেই সন্ধেটা, যখন বিশ্বজিৎকে উইশ করতে গিয়ে তার হাত স্পর্শ করে রবিবাবু দেখেছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার বিপুল আনন্দ উত্তেজনায় কাঁপছিল বিশ্বজিতের হাতটা। আচ্ছা, কিভাবে কেউ এমন মর্মান্তিক পরিহাস করতে পারে মনে হয়েছিল রবিবাবুর। আসলে সমাজে এমন পরশ্রীকাতর মানুষ অনেক আছেন যারা নিজেদের অক্ষমতা স্বীকার করতে চান না, কিন্তু তারা বুঝে গেছেন যে আমার দ্বারা আর কিছু হয়নি, হবেও না। সেই জন্যই কিছু না পারি, সহজ বাংলায় বলি, ঘাঁটতে তো পারি। তাই অন্যের ভালো দেখলেই হিংসাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে ক্ষতি করার জন্যই একেবারে মনস্থির করে নেন। অন্যের জীবনের ক্ষতি করাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। আজকের দিনে তো ব্যর্থ মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে, এবং এই ব্যর্থতার বীজ তারা একেবারে কায়মনোবাক্যে চারিদিকে স্প্রে করে চলেছেন। এমনই একটা কুৎসিত রসিকতার শিকার হয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নাম জড়ানো হয়েছিল এই বিশ্ববরেণ্য সত্যজিৎ রায়ের সঙ্গে, যেটা থাম্বনেলে বললাম। প্রিয় বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সত্যি এইরকম একটা গভীর সত্যি কথা, ন্যাক্কারজনক ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম, এর জন্য সত্যিই ভালো লাগছে সত্যিটাকে তুলে ধরবার জন্য। কেমন লাগলো তুমি অবশ্যই জানাবে, আর অবশ্যই সঙ্গে থাকবে। সবার শেষে সেই কথাটাই বলি, সবার আগে তুমি ভালো থেকো। টাটা।